স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। পুলিশের প্রধান কাজ জননিরাপত্তা নিশ্চিত করা, তাই এই বিষয়ক সবকিছু তাদের জানানো নাগরিক দায়িত্বের অন্যতম অংশ। তবে রক্ষকদের কেউ বিপরীত ভূমিকা নিলে আস্থায় চির ধরতে বাধ্য। এসব নিয়ে আজকে আলোচনা পুলিশের খবর। কথা বলতে স্টুডিওতে আছেন অতিরিক্ত আইজিপি মুখলেছুর রহমান বিপিএম বার, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং লেখক ও ডক্টর হুমায়ুন আজাদের মেয়ে মলিয়াতা। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি জনাব মুখলেছুর রহমান, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে একদিকে আপনারা উগ্রবাদীদের ধরছেন, অন্যদিকে মুক্তচিন্তার সুযোগ নিয়ে করা স্বেচ্ছাচার আপনারা নিয়ন্ত্রণ করতে চাইছেন। আপনারা একটা সীমারেখা ছাড় দিচ্ছেন, একটি ছাড় দিয়ে অন্যটিতে সাফল্য পাওয়া। ছাড় দেওয়ার বিষয় কোনটি বলছেন? ছাড় দেওয়ার বিষয়টি করছি হচ্ছে যে মানে আপনারা উগ্রবাদীদের ধরছেন, এদিকে আপনারা কোনো ছাড় দিচ্ছেন না, কিন্তু আরেকটি দিকে আপনারা মুক্ত চিন্তাকে আসলে এক ধরনের নিয়ন্ত্রণই করতে চাইছেন। আমি যদি সর্বশেষ বলি, একটি বই প্রকাশকে কেন্দ্র করে বাংলা একাডেমিতে একটি বই মেলার স্টল বন্ধ করে দিলেন আপনারা, বললেন অবশ্য যে বাংলা একাডেমি করেছে। আচ্ছা, বাংলা একাডেমি অথরিটি, বই থাকবে কি থাকবে না, এখন অথরিটি এক্সারসাইজ করতে গিয়ে যদি সাহায্যের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে পুলিশ তো সাহায্য চাইলে পুলিশকে যেতে হবে, পুলিশ তো যাবে। এখন মুক্ত চিন্তা অবরুদ্ধ করা এবং সন্ত্রাসীদেরকে, টেরোরিস্টদেরকে ছাড় না দেওয়া, দুটো একসাথে, দুটো বিষয়। আমরা মুক্ত চিন্তাকে বারিত করছি, এই ধরনের ধারণাটা হওয়া তো আমি ঠিক মানে আমার বোধগম্য নয়। মুক্ত চিন্তা কি বন্ধ হয়ে গেছে বাংলাদেশে? কি মুক্ত চিন্তা লেখালেখি হচ্ছে না? আমি একটু পিছন থেকে আসি যে পুলিশ ব্যাপারটি জানতে পেরেছে যে এই বইটিতে আপত্তিকর তথ্য আছে ফেসবুকের মাধ্যমে। আগামীকাল যদি ফেসবুকের তথ্য আসে যে খালেদ মহিউদ্দিনকে সাংবাদিকতা করতে না দিলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে উড়িয়ে দেওয়া হবে, আপনারা এসে কি বাধ্য করবে যে আমাকে ব্যাপারটি এরকম দাঁড়ালো কিনা? না, যেভাবে উদাহরণটি টানলেন আসলে সেভাবে নয়। আপনি ধরেন, ধর্ম মানুষের একেবারে একটা সুকুমার একটা প্রবৃত্তির একটা অংশ। এটাকে, এই জায়গাটাকে যদি কেউ আঘাত করে এবং এটার যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়ার ফলশ্রুতিতে কোন ধরনের অবস্থা তৈরি হবে সেটা আমাদেরকে এপ্রিহেন্ড করা খুবই জরুরি। এটা যদি আমরা ভবিষ্যৎটা দেখতে না পাই, এটা যদি অনুমান না করতে পারি, তাহলে ল এনফোর্সমেন্টের বিষয়ে এটা গুরুতর গলত থেকে যাবে। আজকে এই বইটা যদি কন্টিনিউড হতে থাকে এবং এটা নিয়ে যদি সারা দেশে একটা তোলপাড় হইচই কাণ্ড হয়ে যায়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? এই মুক্ত চিন্তা দরকার নাকি সমাজে শান্তিটা দরকার? আর যে বিষয়টা নিয়ে লেখালেখি হচ্ছে, 1400 বছর ধরে লেখালেখি হচ্ছে, এটার কোনো শেষ নেই। এই লেখালেখি দিয়ে এই ধর্মকে কলুষিত করা যায় না, যাবে না। তো যেটা যাবে না, যেটা যায় না, সেটা নিয়ে ঢুল ছেঁড়াছুড়ির মানেটা কি? মানেটা হলো সমাজের একটা অস্থিরতা তৈরি করা। আমরা তো অস্থিরতার দিকে সমাজটাকে নিয়ে যেতে পারি না। কলুষিত করা যায় না, তাও আর সেইটার আর এত কি গুরুত্ব? না, এটার গুরুত্ব হলো যেহেতু মানুষ সেটাকে অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, আত্মার সাথে মিলেমিশে থাকে এই বিষয়টি। যে কোনো আপনি যদি সুরসুরি দেন, সুরসুরিটা তো লাগবে, তার প্রতিক্রিয়া তো মানুষ সেটা। 2010 সালে বইটি প্রকাশিত হয়েছিল, সুরসুরিটা এসে 2016 সালে না, 2000 এখন এসে এটা একটা পুস্তক আকারে মানুষের হাতের কাছে চলে আসছে। এই জন্য এটা জানা যায় যে এটা 2010 সালে প্রকাশিত হয়ে থাকুক, মানুষের কাছে জানা হয়নি। মানে যেহেতু আমি সেটাই বললাম, যেহেতু ফেসবুকে জানা হয়নি, যেটা জানা হয়নি, যেটা কেউ জানে না, বুঝে নাই, দেখে নাই, তার যেহেতু জানছে, সেহেতু আপনারা যেহেতু জনাব শামসুজ্জামান মানিক, যিনি আসলে বইটির প্রকাশক, তাকে নিয়ে আসলে কি করা হচ্ছে? মানে তাকে রিমান্ডে নিতে হচ্ছে কেন? মানে রিমান্ডে কি করা হবে তার জন্য? শুনেন, রিমান্ড হলো একটা তদন্তের একটা অংশ। জি, তদন্ত একটি করতে গেলে আমাকে ওই ব্যক্তিটিকে তো দরকার। তাকে গ্রেপ্তার করা হয়েছে 24 ঘন্টার ওপর, যেহেতু আমি তাকে পুলিশ কাস্টডিতে রাখতে পারি না, তাকে আদালতে সোপর্দ করতে হয়েছে। এখন তাকে যদি আমি জিজ্ঞাসাবাদ করতে চাই, তাহলে উপায়টা কি? রিমান্ড ছাড়া তার কোনো উপায় নেই আমার। জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে রিমান্ড ছাড়ার কোনো উপায় নেই। আমি জনাব হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে যাবো যে এই বিষয়ে আপনি একটু মতামত জানতে চাইবো যে আপনি শুনলেন যে একটি বই সেটি বিতর্কিত এবং এপ্রিহেন্ড করার জায়গা থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই প্রকাশনী স্টলে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রকাশককে গ্রেফতার করা হয়েছে, আসলে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি আপনি কিভাবে? হ্যাঁ, আপনি কথাটা বলতে গেলে চলে আসবে বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 39 এবং 39-এ যেটা বলেছে আপনার ফ্রিডম অফ স্পিচ। এবং পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যদি দেখেন তার কনস্টিটিউশন কিংবা আপনার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্ট, সেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, আপনি কথা বলার মধ্য দিয়ে হতে পারে, সেটা লেখার মধ্য দিয়ে হতে পারে, এটা কিন্তু আপনার এই অধিকারটা প্রত্যেকটা মানুষের রয়েছে। কিন্তু এই যে স্বাধীনতাটা, এটা কিন্তু নিরঙ্কুশ না,
এটা কিন্তু কন্ডিশনাল। আপনি আপনার কথার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে এমন কিছু করতে পারবেন না যাতে বিশৃঙ্খলা তৈরি হয়। সুতরাং এটা কিন্তু আপনার নিরঙ্কুশ কোনো স্বাধীনতা দেওয়া হয় নাই। এবং মুশকিলটা হয় কি, যে আপনি আমাদের যে রাষ্ট্র, সরকার, পুলিশ, তারা ওই সংখ্যাগরিষ্ঠের মানে একটা খুব স্থূল অনেকগুলো বিষয় তারা হাসিল করে। এবং পৃথিবীতে আপনার জ্ঞানের রাজ্যের একটা কন্ট্রাডিকশন হচ্ছে যে পৃথিবীতে আমরা মুক্ত চিন্তা যেটা দেখেছি, সেই মুক্ত চিন্তা কিন্তু ধর্মীয় বাধা কিংবা কোনো ধরনের বাধা সেটা কিন্তু সে মানেনি। যেমন একটা সময় তাবৎ ধর্মগুলো বিশ্বাস করতো যে আপনার পৃথিবীর চারিদিকে মানে সমস্ত কিছু ঘোরে, হ্যাঁ, সূর্য টূর্য এবং পৃথিবী সমতল। পরবর্তীতে কোপার্নিকাস এবং গ্যালিলিও যখন প্রমাণিত করলেন যে আসলে পৃথিবী সূর্যের আপনার চারিদিকে ইয়ে করে, প্রদক্ষিণ করে, এইটা হচ্ছে একটা দিক। আবার আপনি দেখবেন যে আমরা মুসলমান একজন মনীষী যে ইবনে সিনা, উনি এক সময় ওই কবর খুঁড়ে খুঁড়ে মানুষের যে মৃতদেহ সেটা কেটে কেটে ইয়ে করতেন, এবং তার ওইটার উপর ভিত্তি করে যে সার্জারির যে ইয়েটা, সেটা কিন্তু তিনি একটা বই লিখেছিলেন কানুন, এবং সেটা ইউরোপকেও প্রভাবিত করেছে আপনার 500 বছর। পৃথিবীতে মুক্ত চিন্তা যেখানে হয়েছে সেটা কিন্তু কোনো বাধা নিষেধ মানেনি। এবং আজকে আমরা যে ফলাফলগুলো পাচ্ছি বিজ্ঞানের, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির, এটা কিন্তু ইট ইজ দি মানে আউটকাম অফ আপনার ফ্রি থিঙ্কিং। সুতরাং ফ্রি থিঙ্কিং এর জায়গাটা আপনি মানে এটাকে কতটা রেস্ট্রিক্ট করবেন এবং কতটা করবেন না, কনস্টিটিউশনের বাধা কতটা এবং কতটা আপনি মানে আপনি ফ্রি থিঙ্কিং ছাড়া আপনি কিন্তু সামনে যেতে পারবেন। সে ব্যাপারে আমি আপনার সাথে একমত, কিন্তু প্রফেসর কারজান, আপনি কি এটা বলবেন যে পুলিশের এখানে কোনো কিছু করার ছিল? কারণ এরকম ঘটনা ঘটছে যে সামান্য বিষয়গুলি নিয়ে আসলে একটা জল ঘোলা করা হচ্ছে, মানুষ মারা পর্যন্ত হচ্ছে, এখানে তার নিরাপত্তা বিধান করা। পুলিশের যে বিষয়টা দরকার যে ওই ইনফরমেশনটা, সঠিক ইনফরমেশনটা জানা যায়। আপনি যেটা বলছেন 2010 সালে প্রকাশিত হয়েছে, কোনো ইনফরমেশন নেই। 2016 সালে একটা ফেসবুকের স্ট্যাটাসের উপর ভিত্তি করে তারা একজনকে গ্রেফতার করল। আর রিমান্ডের যে বিষয়টা, সেটা আমরা আইনের ছাত্র হিসেবে জানি যে সেটা হচ্ছে সিআরপিসির 167 সেকশনে যেটা রয়েছে, সেখানে রিমান্ড বলে কোনো কথা নেই। এবং আপনার এটার সাথে আপনার পড়তে হবে কনস্টিটিউশনে আর্টিকেল 35, এবং সেখানে স্পষ্ট করে বলেছে আপনি কাউকে গ্রেপ্তার করতে পারবেন, জিজ্ঞাসাবাদ করতে পারবেন, কিন্তু ওইটা এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসি, কনস্টিটিউশন স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি কাউকে ভয় দেখাতে পারবেন না, কাউকে নির্যাতন করতে পারবেন না। এবং সেটার জন্য পুলিশের যে অ্যাট্রোসিটি, আমি কিন্তু সব পুলিশকে বলছি না, পুলিশে অনেক ভালো কর্মকর্তা আছে। হ্যাঁ, আপনি জিজ্ঞাসাবাদ করবেন, জিজ্ঞাসাবাদ করার অনেক পদ্ধতি আছে। আমেরিকাতে এখন অনেক পদ্ধতি কিন্তু ব্যবহার করে। আমি একটু শেষ করি। কনস্টিটিউশন আর্টিকেল 35 এ স্পষ্ট করে বলা আছে, এভিডেন্স অ্যাক্টে বলা আছে, সিআরপিসি তে বলা আছে যে আপনি কাউকে ভয় দেখাতে পারবেন না, আপনি তাকে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদ করার অনেক পদ্ধতি আছে। আপনি ধরেই নিচ্ছেন কেন যে রিমান্ডে গেলে ভয় দেখানো হবে? আমরা তো সেই ইয়েগুলো পাই। আমরা তো এটা একটু দ্রুত একটু শুনে নেই যারা মোকলেছর, আপনি ধরে নিচ্ছেন যে রিমান্ডে যাওয়া মানে এটা ভীতি প্রদর্শন। আমাদের এটা পাবলিক পারসেপশন, এই পারসেপশন আমরা রিমান্ডে নিলাম না। ধরেন একটা আইডিয়াল সিচুয়েশন তৈরি করে নিই যে আমরা রিমান্ডে নিলাম না, আসামি গ্রেফতার করে আপনার গ্রেফতারকে আদালতে দিয়ে দিলাম, আমরা চুপচাপ বসে থাকলাম, আমরা খুব ভালো থাকবো। কিন্তু তাতে করে আমাদের অনেক পরিশ্রম কমে যাবে। আপনারা কেমন থাকবেন একটু চিন্তা করে দেখুন। নাগরিক বৃন্দ, সুনাগরিক বৃন্দ এবং যারা শান্তিপ্রিয় নাগরিক, ওই ক্রিমিনালটা যদি আমার হাতে না আসে, তারা যে ভবিষ্যতে ঘটনাগুলো ঘটাতে থাকবে এই রিমান্ডে অথবা জিজ্ঞাসাবাদের করার অভাবে, সেটার কি কনসিকুয়েন্সেসটা হবে? মানে রিমান্ডে কিভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে? আপনি এটা ক্রাইমকে চিহ্নিত করবেন, আপনি অপরাধীদেরকে প্রকাশ করবেন, আপনি একটা তদন্ত করে আনার্ট করবেন। আমার মনে হয় যে আমরা প্রফেসর কার্জন যে জায়গাটা নিচ্ছিলেন সেই জায়গাটা আমি একটু যদি আমাকে পারমিট করেন, আমি ইউএনটিপির ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে পুলিশ কর্মকর্তাদের ট্রেনিং করিয়েছি সারা বাংলাদেশে। আমি আমার নিজের অভিজ্ঞতা একটু বলি যে আপনার চিটাগংয়ে একটা ডাবল মার্ডার হয়েছিল, এবং সেইটা যিনি তদন্ত কর্মকর্তা তিনি আমাকে বলেছেন, সেই তদন্ত কর্মকর্তা সেই ডাবল মার্ডার কেস তদন্ত করতে গিয়ে তিনি তাকে কোনো রকমের ভয় দেখান নাই, নির্যাতন করেন নাই, কিচ্ছু না। তিনি তাকে তার মতো করে থাকতে দিয়েছেন, এবং 2 দিন পরে তিনি সাইকোলজিক্যালি তাকে এমন ভাবে ইয়ে করেছেন যে সেরকম নিশ্চয়ই করে উনি নিজেই স্বীকার করে নিলেন। উনি একবার বলছেন যে পারসেপশনটা আমাদের নির্যাতন করা হয়, কিন্তু তার অভিজ্ঞতা বললেন যে তাকে কোনো কিছু বলা হয় নাই। আচ্ছা, তাহলে কি আমি কিন্তু আমি শত শত উদাহরণ দিতে পারবো। একটা উদাহরণ দেই, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে
পুলিশের রিমান্ডে নেওয়ার পরে তাকে তার সেইটা মানে অবশ্য- বোটল ওয়াজ পেনিট্রেটেড ইনটু না, হিজ সেটা রেকটাম। ঠিক আছে, সেটা ঠিক এটা আছে। কিন্তু উনি নিজে উনার না, বইতে বইতে লিখেছেন, কিন্তু এটা সেটা- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী না, সেটা হচ্ছে এবং সেটা এটা আপনি- যৌথ বাহিনীর আপনি- রিমান্ড, এটা আসলে পুলিশের রিমান্ডের ক্ষেত্রে সেটা না অনেকটা না সত্য যৌথ কিনা- বাহিনী না, এটা 2001 সালে কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই he যদি was হয়ে arrested, থাকে, এটা তাই তার যদি বইতে হয়ে তিনি থাকে, ইয়ে করেছেন। আমি কিন্তু অনেক উদাহরণ দিতে পারবো। যে সমস্ত ব্যক্তিরা এই বেআইনি কাজটি করেছে জি। তাদের আদৌ কোনো কিছু হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ডালমে কুচ কালা হয়। তাদের এটা হয়েছে কিনা। আমি একটু একই বিষয় নিয়ে মৌলি আজাদ আপনার কাছে একটু আসি, যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বই মেলায় একটি বই প্রকাশকে কেন্দ্র করে স্টল বন্ধ করে দেওয়াটা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে এবারই প্রথম না, এর আগেও হয়েছে আর কি, গত বছর বোধহয় হয়েছে রোদেলা প্রকাশনীতে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। সেটা হয়েছে, কিন্তু আমি যেহেতু লেখক আমার মনে হয় যে আমাদের সবারই একটা মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু তারপরেও সবারই মত প্রকাশ আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না, একটা বিধিনিষেধ অবশ্যই আছে। এবং স্যার যেমন আইনের ছাত্র, আমিও ছিলাম আইনের ছাত্রী, তো স্যার এখানে দণ্ডবিধিতে আছে না এ বিষয়ে যে মত প্রকাশেরও একটা লিমিটেশনস আছে। এবং আমাদের সমাজে যেহেতু স্যার এখন আমরা কি বলবো, এখন আমাদের এখন ডেভেলপড কান্ট্রি আমরা হইনি, এখনো উন্নয়নশীল বিশ্ব এবং উন্নয়নশীল দেশ আমাদের, এবং আমাদের জনগোষ্ঠী বেশিরভাগই শিক্ষিত না। সুতরাং আমার মনে হয় যে যারা লিখছে তারা এসব যেসব সেন্টিমেন্টাল বিষয় যেমন ধর্ম, এই বিষয়টা নিয়ে খুব বেশি আমি মনে করি যে না লেখাই ভালো, কারণ এতে জনমনে বেশ অসন্তোষের আপনি সৃষ্টি হয়। পুলিশি যে প্রক্রিয়াটি আছে সেটিকে আপনি সমর্থন করছেন? না, পুলিশি প্রক্রিয়াটা এটা আসলে এটাও কিন্তু একটা আইনেরই প্রক্রিয়া, যে নিয়ে যাওয়া এবং রিমান্ড করা আর কি। হ্যাঁ, আমি আইনের ছাত্র হিসেবে সেটাই দেখেছি, কিন্তু মানে যেটা বলবো যে একজন প্রকাশক যে যাকে নিয়ে একদম সরাসরি উনি তো বললেনই যে মানে রিমান্ড ছাড়া আসলে কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু রিমান্ড ছাড়া যেহেতু সে প্রকাশক আর কি, সে তো একজন ক্রিমিনাল না, তাই না? তাকে অন্যভাবেও হয়তো জেরা করা যেতে পারতো, কিন্তু তারপরে আমি বলবো যে যারা আমরা লেখক আছি তাদেরকে এই বিষয়টা দেখা দরকার যে আমি লিখবো, কিন্তু অবশ্যই একটা সীমারেখা মেনটেন করে লেখাটাই আমি পছন্দ করি। আমার মনে হয় যে আপনি যথেষ্টই যৌক্তিক কথা বলেছেন। আমি জনাব মোখলেছুর রহমান আপনার কাছে আসবো, যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজ সংসদে বেশ দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আমাদের দেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমাদের দেশে আইএস থাকা নিয়ে বৈশ্বিক কিছু পরাশক্তি প্রায় মন্তব্য করছে। এসব মন্তব্য কি এখন আপনাদের কাছে অর্থহীন কিনা? আমাদের দেশে আইএস নাই, এটা তো আমরা জোরে সোরে সবসময় বলে আসছি, কোনো উদাহরণ এখন পর্যন্ত আসেনি। কেউ কেউ হয়তো আইএস বলে নিজেদেরকে জাহির করার একটা প্রবণতা থাকতে পারে, যে এটা হেরোইজম, যে আইএস এর নাম বললে আমাদের যে খুচরো খাচরো যে সমস্ত টেরোরিস্ট আছে এগুলো হয়তো নিজেদেরকে একটু ফুলিয়ে ফালিয়ে হাজির করতে পারেন, কিন্তু বাস্তবে আমাদের এখানে আইএস নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন উনি সত্যিকার ঠিক অবস্থানটি নিয়েছেন। আর ষড়যন্ত্র উনি আমাদের চাইতে অনেক ভালো বোঝেন, রাষ্ট্র যেহেতু পরিচালনা করছেন উনি, ষড়যন্ত্র তার কাছেই আরো বেশি ভালোভাবে অনুভূত হয়ে থাকবে। আমরাও সেটা বুঝতে পারছি, যারা আইএস আছে বলে শোরগোল তোলার চেষ্টা করছেন তারা একটা চক্র। এই চক্র বাংলাদেশের স্থিতিশীলতা উন্নয়নকে ব্যাহত করবে বলে আমি সাধারণ নাগরিক হিসাবেও মনে করি। জনাব হাফিজুর রহমান কার্জন, আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা সেটি শোনার আগে আমরা একটা বিরতি নিয়ে আসি, যে আইএস যারা বলছে তারা আসলে রাষ্ট্রপতি, এই ব্যাপারে মৌলি আপনার বক্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশের জনাব হাফিজুর রহমান কার্জন। আমরা বিরতির মধ্যে আলোচনা যেটি করছিলাম যে সেটি হচ্ছে আইএস এর অস্তিত্ব নিয়ে জনাব মোখলেছুর রহমান বলছিলেন যে আইএস এর আসলে এখন কোনো অস্তিত্ব নেই, যারা আইএস বলতে চায় তারা একটি বিশেষ উদ্দেশ্যে এটি বলতে চায়। এই ব্যাপারে আপনি একটু মতামত জানতে চাইবো। মানে ঠিক আইএস শুধুমাত্র আইএস না, যে বাংলাদেশে আপনার উগ্রপন্থী, ধর্মীয় উগ্রপন্থী আছে কি নেই এইটার বিষয়ে, কারণ এদের উপস্থিতি আমরা দেখেছি 2001 সালের পর থেকে। এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে বাংলাদেশে যেটা আমরা দেখি সেটা হচ্ছে জামায়াতে ইসলাম, তার একটা শক্তিশালী সংগঠন রয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি আমরা দেখি, আমরা হেফাজতে ইসলাম দেখি, কিন্তু উগ্রবাদী আছে কি নেই সেইটার বিষয়ে আমি খুব সন্দিহান। কারণ আমার কখনো কখনো মনে হয়েছে যে এই উগ্রপন্থীরা তারা হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা তারা প্যাট্রোনাইজড কিংবা পৃষ্ঠপোষকতা পায়, কখনো কখনো রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। নইলে পরে 2005 সালে আপনার আধা ঘন্টার ব্যবধানে আপনার 500টা জায়গাতে আপনার যে বোমা বিস্ফোরিত হলো, এই এত শক্তি বোধহয় উগ্রপন্থীদের নেই। এখন আইএস বিতর্কে আমার কাছে মনে হয়েছে 6 মাস 8 মাস আগে যখনই আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি কাউকে গ্রেপ্তার করা হয়, তখন বলা হচ্ছে উনি আইএস। এইটার সূত্র ধরে যখন অস্ট্রেলিয়া, ইউএসএ তারা যখন
একটা গ্লোবাল পলিটিক্সের মধ্যে চলে গেল যে বাংলাদেশে আইএস রয়েছে এবং সেটা নিয়ে তখন বাংলাদেশ অস্বীকার করা শুরু করলো। তাহলে পরে আপনি এই যে সস্তা খুব বিষয়টা মানে সেরকম না। উগ্রপন্থীদের নিয়ে যে ঝুঁকিপূর্ণ রাজনীতিটা করতে গেলেন আপনি না, 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 নিজেই তো তার শিকার হয়ে গেলেন। বিষয়টা- আমি তো এখনো স্পষ্ট মনে করতে পারি যে এই ব্যাপারে- 7-8 মাস আগে না, না, যখন বিষয়টা যাকে ধরা হয়েছে, এরকম না। তখন পুলিশ এবং আমাদের- যারা ধরেছে আমাদের- তারাই বলেছেন এটা আমাদের আইএস বলে আইএস IS মানে বলে। পুলিশ কখন বলে যে একটা অপরাধীকে ধরা হলো, একটা টেররিস্টকে ধরা হলো, টেররিস্ট বলছে যে আমি আইএস এর সদস্য, আমি আইএস এর সদস্য, কিন্তু আমরা তো শেষ পর্যায়ে গিয়ে এগুলা যাচাই বাছাই করে তারপরে দেখি যেটা আইএস না, এখানে প্রশ্নটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল কিনা যে পুলিশের তারা পক্ষ IS থেকে ওইভাবে বলা হয়েছিল যে এরা নিজেদেরকে আইএস বলে দাবি করছে। আচ্ছা, এটি বলা হয়েছিল যে এরা নিজেদেরকে আইএস বলে দাবি করছে। নিজেদেরকে আইএস বলে দাবি করছে। এখন তো পুলিশ সেটা কি মনে বলছে করছে? এখন তো আমাদেরকে কি উপসংহারটা আগেই বলে দিতে হবে যে না আইএস নাই, নাকি আমরা ভেরিফাই করে যাচাই বাছাই করে বলবো যে আইএস আছে কি আইএস নাই? যারা আইএস আছে বলে শোরগোল তুলছে তাদের মুখোশটা আসলে উন্মোচিত হওয়া দরকার। মৌলিয়া আজাদ কি মনে করছেন এই ব্যাপারে? আমার যেটা মনে হয়, যেহেতু এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে এখন আইএস নেই, আমি তার সাথে কথার সাথে একমত। কারণ হচ্ছে যে আমার মনে হয় না যে আইএস এখনই আমাদের দেশে আসার জন্য খুব বেশি ব্যাকুল, এবং যদি সত্যি থাকতো, কারণ আমাদের যে এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আছেন তিনি এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট। কারণ আমি দেখেছি যে এই সরকার আসার পরই বেশ কিছু যে সন্ত্রাসী সংগঠন বা মৌলবাদী সংগঠন যে আমরা বলছি, যেমন আনসারুল্লাহ টিম এরা কিন্তু এখনই বন্ধ হয়েছে, আগে কিন্তু বন্ধ হয়নি। সুতরাং আইএস যদি থাকতো অবশ্যই তারাও এই বিষয়ে পদক্ষেপ নিতেন। তারপরেও যেহেতু এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা, যাতে সত্যি এটা হয়ে থাকে, এর জন্য আমার মনে হয় যেন আমাদের যাতে গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ সংস্থা আছে, তারা যেন এই বিষয়টাকে আরো পর্যবেক্ষণ করেন, সত্যিই না থাকে আমাদের এখানে। জনাব মুখলেস রহমানের কাছে যাওয়ার আগে আমি জনাব হাফিজুর রহমানের কাছে 1 মিনিট আপনার কাছে শুনে নিতে পারি যে 2001 সালের পর থেকে সেটি উদ্ভব ঘটেছে বলে আপনি বলছেন, কিন্তু আমার যতদূর মনে পড়ে যে 1994 সালেই কিন্তু একজন লেখকের একটি বই, তসলিমা নাসরিনের একটি বইকে কেন্দ্র করে সাংঘাতিক রকমের মিছিল, মিটিং, তার প্রাণের হুমকি, এবং তাকে এক পর্যায়ে দেশ থেকে চলে যেতে হয়েছে। আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনি তখন কিছুদিন সাংবাদিকতার সঙ্গেও ছিলেন। তো সেটিকে কি আপনি একটি উগ্রপন্থার না, সেটা উগ্রপন্থা বলবো না। কেন? কারণ আপনার বাংলাদেশ, ভারত এই সমস্ত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যেটা ধর্ম, সেটার উপরে যদি আপনি কোনোভাবে আঘাত করেন তাহলে তার রিপার্কেশনটা ভালো হয় না। আপনি 93-94 সালের কথা বললেন, আমি 91 সালের কথা বলতে পারি যে বাবরি মসজিদ যখন ভাঙা হয় সেটার একটা খবর নিয়ে ইনকিলাবে যে খবরটা প্রকাশিত হলো সেটার সূত্র ধরে বাংলাদেশে আপনার রাইট শুরু হয়ে গেল। এবং আপনি আমার খুব ইতিবাচক এটা মনে হয় যে অনেক বড় একটা খবর যে তখন যে রায়ট হয়েছিল তখন বিএনপি, আওয়ামী লীগ তারা একসাথে রাস্তায় নেমেছিলেন সেটাকে প্রতিরোধ করার জন্য। আমাদের সেই বিষয়টাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। রাইট। জনাব মুখলেসুর রহমান, আমরা অন্য একটি প্রসঙ্গে আসি। আমি আইএস দিয়ে শেষ করতে চাই। আইএস বলেছে স্বর্গ লুটছে, জঙ্গিবাদের প্রসার হয়েছে বিশ্বশুদ্ধ, বাংলাদেশে তার বাইরে যায়নি। জঙ্গি তৎপরতা এখানে আছে, এখানে জেএমবি আছে, হুজি আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, আল্লাহর দল আছে, বিভিন্ন সংগঠন এখানে কাজ করেছে। ওগুলোকে যদি আমরা স্বীকার করি যে আছে, আর আইএস এর ক্ষেত্রে কেন বলবো যে নাই? আইএস যখনই দৃশ্যপটে আসবে, যখনই আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ সত্যিকারের আইএস তারা এখানে অপারেট করছে, তখন আমরা অবশ্যই ঢাকঢোল পিটিয়ে বলবো যে এখানে আইএস এর অস্তিত্ব আছে, আমরা সেইভাবে সতর্ক হতে হবে, জাতিকেও আমরা সেভাবে সতর্ক করব, যাতে আফগানিস্তান, ইরাক বা ওই ধরনের দেশে আমাদের দেশটা পরিণত না হয়। আপনি বাংলাদেশের পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন জনাব মুখলেসুর রহমান, আমি অন্যতম নেতৃত্ব দিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যে গত 2-3 বছরে পুলিশের সফলতার আপনি কি মূল্যায়ন করেন? গত 2-3 বছর আমরা সবচেয়ে বেশি শুনছি, বিশেষ করে এই সরকার আসার, এই মেয়াদে আসার পরে, যে আপনারা সরকারের একটি নিয়মিত বাহিনীতে পরিণত হয়েছে যাদের কাজ হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা। আমাদেরকে দেখতে হবে যে আমরা আইনটি যথাযথভাবে প্রয়োগ করছি কিনা। আপনি রাস্তায় যদি নেমে আসেন এবং রাস্তাটা যদি বন্ধ করে দেন, আমাকে কি করণীয়, সেই করণীয় কাজটা যদি আমি করে থাকি, সেটা আইনের দ্বারা জাস্টিফাইড হয়েছে হয়নি সেটা দেখতে হবে। গত 2-3 বছরে রাজনৈতিক ভায়োলেন্স যেটা বলেন সেটা যদি আমি বাদ দেই, তাহলে আমি বলতে চাই যে আন্তর্জাতিকভাবে গ্লোবাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে বাংলাদেশের অবস্থানটা যদি একটু দেখেন, তাহলে আপনাদের কাছে মনে হবে যে আমাদের অবস্থানটা কতখানি ভালো। 144টি দেশে সার্ভে করা হয়েছে, এটা আমাদের দেশের জন্য সার্ভে করেনি, এটা গ্লোবাল গ্যালপ
যে সবচাইতে অথেন্টিক সার্ভে অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, সেই অর্গানাইজেশন সবচেয়ে অথেন্টিক কিনা সেটা নিয়ে অবশ্য আরেকদিন একটা টক শো করা যাবে। আচ্ছা ঠিক আছে, জি। আপনি না মানলেন, জি, জি। আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে এখন পর্যন্ত। জি, সবচেয়ে অথেন্টিক এই মানে এখন আমরা পর্যন্ত আছে। আমরা যতটুকু খুব গ্যালপকে জি। চিনে থাকি, জি। দেখুন 144টি দেশের মধ্যে আপনি 144টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো 30, জি উপর থেকে নিচের দিকে 30, 144 পর্যন্ত গিয়ে ঠেকেছে। পয়েন্ট সর্বনিম্ন পয়েন্ট হলো 40, সর্বোচ্চ উচ্চ পয়েন্ট হলো 87। বাংলাদেশের পয়েন্ট হলো 78 এবং আমরা 30 নম্বর অবস্থান করছি। প্রশ্ন ছিল যে বাংলাদেশের লোকজনের মানে ওয়ার্ল্ড ওয়াইড একই প্রশ্ন যে পুলিশের উপর কতখানি কনফিডেন্স আছে। সাধারণ মানুষের উত্তর হলো 66% অফ পপুলেশন হ্যাজ দ্য কনফিডেন্স অন কাদের তথ্য এটা? গ্যালপের তথ্য। না না, মানে কারা করেছে এটা? না সেটা শুনেছি আমি, কিন্তু এই স্যার এটার সাথে তো অন্য কোনো ইয়ে মেলে না। এই পর্যন্ত পুলিশের উপরে ঠিক আছে, এই পর্যন্ত পুলিশের উপরে আপনি দেখতে পারেন এখনই আপনি আচ্ছা ঠিক আছে, মানে এই আপনার তথ্য সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটি বলতে চাই যে এটাকে সাপ্লিমেন্ট করে আমি আরো তথ্য দিতে পারি। একটা আপনার আমি যে সার্ভের ফলটা বলছি, আপনি যে সার্ভের কথা বলছেন, আপনি যদি এখন একটা র্যান্ডম সার্ভে করেন, আপনার এই টক শোটা চলছে, 100 লোককে আপনি জিজ্ঞেস করেন পুলিশের উপর আস্থা কত, তাহলে পেয়ে যাবেন। আমি বলি আমাকে একটু বলতে যান। জি জি, পারসেপশন আর রিয়েলিটি দুটো দুই জিনিস। আপনি আপনি তো পারসেপশনের কথাই বলছেন, এটা পারসেপশন না, এটা সার্ভে। আস্থা এটা পারসেপশন নয়, এটা হলো রিয়েলিটি। 66% মানুষ পুলিশের উপর আস্থাশীল, এটা হলো পৃথিবীর কনটেক্সটে একটা হাই নাম্বার। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে এটা কোয়াইট হাই নাম্বার। হাই শুধু আমি আরেকটা তথ্য দেই, আপনি কতখানি সেফ ফিল করেন, নিরাপদ বোধ করেন রাতে হাঁটার সময়, রাতে আপনি রাস্তা দিয়ে হেঁটে বেড়াবেন, কতখানি নিরাপদ বোধ করেন? 80% অফ আওয়ার পপুলেশন সেড উই আর সেফ। সিরিয়াসলি? ইয়েস, এটা হলো সত্য। আমি বলতে চাই পারসেপশন যারা ডেভেলপ করেন, যারা তৈরি করেন, তারা পুলিশের সেবা নেন না। যারা পুলিশের সেবা নেন তারা বলেন যে আমরা সেফ আছি, আমরা নিরাপদ আছি। এই যে গত 14-15 সালে আমরা নিজেদের কনজাম্পশনের জন্য যারা পুলিশের সেবা নেন বলতে মানে মন্ত্রী মিনিস্টারও না তো শুধু, না পুলিশের সেবা, না আমি পুলিশের সেবা বলতে পুলিশের সার্ভিস, না আমি পুলিশের সেবা বলতে কাউকে গার্ড করা অথবা কারো সাথে থাকা, আমি সেটা বলছি না। আমি বলছি যে সাধারণ মানুষের কথা বলছি, যারা থানায় যান। আমি সার্ভিস বলতে বোঝাচ্ছি যারা থানায় যান, যারা থানায় যান তাদের পারসেপশন একরকম, তাদের আইডিয়া একরকম। আর যারা থানায় যান না, পুলিশকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, পুলিশের উপর খবরদারি করার চেষ্টা করেন, চোখ রাঙানোর চেষ্টা করেন, তাদের পারসেপশনটা একেবারেই ভিন্ন রকম। আমি বলবো আমাদের কনজামশনের জন্য আমরা গত 2014 সালে এবং 15 সালে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করে দেখিয়েছি যে মানুষ কতখানি সেফ অথবা মডারেটলি সেফ ফিল করে বাংলাদেশে। তাদের উত্তর হয়েছে 94% মানুষ। 94% মানুষ। আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে আসি। আমার ধারণা যে আপনার এই বক্তব্যের সাথে সবাই একমত হবেন কিনা, আমি মনে করি না যে একমত হওয়ার প্রয়োজন আছে, কিন্তু সেটা ফ্যাক্ট। আপনি নিশ্চয়ই কালকে সংসদে আপনি শুনেছেন যে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলছিলেন 3টি প্রশ্ন এরকম। আমার কাছে কিন্তু মনে হয় না যে এই আমি জানি না, মানে এটি নিয়ে আসলে আমরা কথা বলতেই পারি। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি আপনাদের কাছে। আজকে বাংলাদেশে জনাব মোখলেছুর রহমান একটি সার্ভের কথা বলছিলেন যেখানে 66% মানুষ পুলিশের উপর আস্থা রাখছেন, যেখানে 80% মানুষ মনে করছেন পুলিশ তাদের বিপদে সাহায্য করছে। যাই হোক, নিরাপদে হাঁটাচলা করার জন্য। কিন্তু আমাদের এখানে যারা দর্শকরা মতামত পাঠাচ্ছেন তাদের অধিকাংশ একমত হচ্ছেন না। তারা বলছেন যে পুলিশের কাছ থেকে আমরা সেরকম সাহায্য পাই না। আমি শুধু একটি বিষয় আপনার নজরে আনতে চাই এবং সেইটা বলে আমি প্রফেসর হাফিজুর রহমান কাজনের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ গতকাল সংসদে, আমরা সংবাদপত্রের কথা যদি বাদ দেই, সংসদে 3টি তারকাচিহ্নিত প্রশ্ন, আমরা অবশ্য জানতে পারছি না সেই তারকাচিহ্নিত প্রশ্নটি কি স্বরাষ্ট্রমন্ত্রীকে করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন না। তিনি বলছেন 3 অধিবেশনে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করছি, তিনি আমার পাশেই বসে আছেন, তিনি প্রশ্নের জবাব পরবর্তী দিনের জন্য স্থানান্তর করছেন, আমি জবাব দিয়ে নিশ্চিত করব। বোঝাই যাচ্ছে যে বারবারই
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা চলে যাচ্ছি। তো সেটি নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন। আমি একটু জনাব হাফিজুর রহমান কাজল আপনার কাছে জানতে চাই যে জরিপটির কথা পুলিশের উপর আস্থার কথা আসলে আরেকটা জরিপের কথা হয় না, উনি ইউএনডিপি রেফারেন্স দিয়েছেন। আমি ইউএনডিপির জরিপের কথা রেফারেন্স দেই নাই আমি। ইউএনডিপির জরিপের কথা কিন্তু আমি এখনো বলি নাই। জি, রেফারেন্স আমি দেই নাই। আচ্ছা, আমি বলেছি আমার অন্য একটা কাজের কথা। আমি আসলে যেটা শুনলাম, যেটা শুনলাম সেটা আমাকে কি বলবো, যে বাস্তব চিত্র আমরা যেটা দেখি তার সাথে মেলে না। কেন বলছি যে আমি কিন্তু শুধুমাত্র পুলিশকে ঢালাওভাবে সমালোচনা করব, আমি কখনো তা করি না। আপনার 1971 সালে প্রথম যখন পাকিস্তানের সেনাবাহিনী আপনার প্রথম যে জায়গাটি আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজারবাগ পুলিশ লাইন, এবং আমাদের অনেক মানে সৎ এবং সাহসী পুলিশ কর্মকর্তা কিন্তু মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন। তারপরে ইউএন পিসকিপিং মিশনে আমাদের পুলিশ কর্মকর্তা সুনামের সাথে কাজ করেন, কিন্তু আমার দেশের ভিতরে আমার যে পুলিশ, তাদের কিন্তু ইমেজ ক্রাইসিস রয়েছে, এবং সেটা কিন্তু আমরা যত রকম গবেষণার ডেটা দেখি সবকিছু দ্বারা সমর্থিত। এবং টিআইবি আপনার গত বেশ 10 বছর ধরে আমি যতগুলো রিপোর্ট দেখেছি, আমি দেখেছি যে কয়েকটা আপনার করাপশন ইন্ডেক্সে এবং মানুষের যাদের উপর যারা সেবা নিতে যান পুলিশের কাছে, এডুকেশনের কাছে, জুডিশিয়ারির কাছে, তারা বলেছেন যে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, গভর্নমেন্টের যারা সেবা প্রতিষ্ঠান, যাদের কাছে জনগণকে যেতে হয় বিভিন্ন কাজের জন্য, এবং তারা বলেছেন যে সবচেয়ে করাপ্ট এবং জনগণ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে 3টা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে জুডিশিয়ারি, এবং এটা কনসিস্টেন্ট। সুতরাং আই এম টকিং অ্যাবাউট দি কন্ডিশন অফ বাংলাদেশের কন্ডিশন এবং তার জনগণের কথা। যদি কোনো প্রতিষ্ঠানের ল্যাপসেস থাকে আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে, এবং আপনি গত 1 মাস 1.5 মাসে দেখেন যে সাধারণ মানুষ কিভাবে পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছে। আপনি দেখেন বাবুলকে যে গায়ে আপনার আগুন ধরিয়ে যে করলো, সেটা কিন্তু পুলিশকে আজকে পুলিশই ডিপার্টমেন্টাল অ্যাকশন নিয়েছে পুলিশের বিরুদ্ধে, বলছে যে পুলিশই দায়ী। আবার আপনি রিক্সাওয়ালাকে যে পায়ে গুলি ঠেকিয়ে গুলি করেছে, তার প্রাইভেট ইউনিভার্সিটির যে ছাত্রীকে হয়রানি করেছে, এরকম আপনি গত 1 মাস 1.5 মাসে কিন্তু আপনি দেখবেন যে লোকজন প্রায় অতিষ্ঠ মানে পুলিশের এইটাতে। এবং আপনি দেখেন যে 1861 সালে পুলিশ যে আইন হয়েছিল এবং ব্রিটিশ যে পুলিশ বাহিনী তৈরি করেছিল, এটা তারা করেছিল 1857 সালে যখন সিপাহী বিদ্রোহটা হয়। সেই সিপাহী বিদ্রোহটা হয়েছিল তাদেরকে এই সাবকন্টিনেন্ট থেকে চলে যাওয়ার জন্য, নির্মূল করার জন্য, এবং তারপরে তারা টিকে থাকার জন্য কিছু বাহিনী করেছিল, তার ভিতরে একটা হচ্ছে পুলিশ। এবং সেই পুলিশ বাহিনীকে তারা করেছিল 1861 সালের পুলিশ আইন অনুযায়ী। এবং সেই পুলিশের নানা রকম কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুলিশ, ব্রিটিশ যে কলোনিয়াল রুলার, তারা কিন্তু অনেক রিপোর্ট করেছিল, তার ভিতরে একটাকে বলে ফ্রেজার কমিশন। জনাব হাফিজুর রহমান কাজল, আমাকে একটু থামাতে হচ্ছে। আমি শুধু গত 1 মাসের 1.5 মাসের যদি সংবাদ শিরোনামের দিকে তাকাই, এবার পুলিশের বিরুদ্ধে চাঁদগণিকে পুড়িয়ে হত্যার অভিযোগ, রাব্বিকে নির্যাতন, বিচারিকতন্ত্র ক্ষতিপূরণ চেয়ে রিট, পুলিশ পিটালা সিটি কর্পোরেশন কর্মকর্তাকে তথ্য না দেয় ভাড়া থানার ওসিকে জরিমানা, রাজধানীতে নারী লাঞ্ছনার অভিযোগে এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, টঙ্গী থানায় নার্স লাঞ্ছনার পর 3 পুলিশ সদস্য প্রত্যাহার, মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশে হতে, আজ কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শিশু আহত। আমরা অসংখ্য বলতে পারবো। আমরা জনাব মুখলেসুর রহমান আপনার কাছে আসার আগে আমরা একজন এখানে আছেন যার বাবাকে আসলে মেরে ফেলা হয়েছে লেখালেখির দায়ে। আমরা প্রফেসর হুমায়ুন আজাদের কথা বলছি। আমরা জানতে চাইবো যে মামলাটির বা পুলিশি তদন্তের আসলে এখন কি অবস্থা। তার আগে আমি পুলিশ সম্পর্কে একটু বলতে চাচ্ছি যে এখানে পুলিশের প্রধান একজন আছেন এবং স্যারও আছেন। তো আমি সবসময় সবকিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই, এবং যেখানে আমাদের পুলিশের বিরুদ্ধে বেশ অনেক পত্রিকায় আপনি বললেন এসেছে, কিন্তু এটাও ঠিক যে গত বছর যখন যে হরতাল চলছিল, টানা 2-3 মাস হরতাল অবরোধ চলছিল, তখন কিন্তু পুলিশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হয়নি, সবচেয়ে বেশি পুলিশ মারা গেছে। এবং এবছর যখন আর কি আমরা দেখলাম যে ইস্তেমা হলো, তারপর আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো, সব কিন্তু পুলিশ সুন্দরভাবে করেছে, আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ পুলিশ যদি একটু সচেষ্ট হয় তাহলে কিন্তু অনেক কিছুই ভালো কিছু করতে পারে। এবং পত্রিকায় যেসব খারাপ নিউজগুলো আসছে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন এর জন্য আর কি কিছুটা বিব্রত। এবং সুতরাং পুলিশ যদি মানে করতে চায় ভালো কাজ, অবশ্যই ভালো কাজ করতে পারবে। সুতরাং একতরফা পুলিশের দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনার কাছে আমার মনে হয়, আমার পারসেপশন, আমি কখনো পুলিশের কাছে যাইনি ব্যক্তিগত কোনো কারণে। তারপরেও জনগণের ওই তো আমরা পত্রিকায় যা দেখি, পত্রিকা পড়ে পত্রিকায় পড়া পারসেপশন। আমি বলি পত্রিকায় যা আসে সেটা আরো অনেক কম। পত্রিকায় যা আসে তার চেয়ে যে ঘটনাগুলোর কথা আপনি ক্রোনোলজিক্যালি বললেন,
আমি পুলিশের সদস্য হয়ে এর চাইতে আরো অনেক বেশি নিশ্চয়ই ঘটনার কথা বলতে পারবো। গ্যালাপে এটা সমর্থন করছেন। আপনি গ্যালাপে যে বললেন যে সেটা হচ্ছে লোক যদি আচ্ছা, না শুনেন, বলে, একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে না থেকে যদি আমরা একটু ওয়াইডার পার্সপেক্টে যাই তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। এই গত 2-3 মাসে ধরেন 10টা ঘটনা ঘটেছে। কতগুলো ঘটনা ঘটে আইন শৃঙ্খলা জনিত কারণে বাংলাদেশে প্রতিদিন? হাজার হাজার এবং হাজার ধরনের সমস্যার মোকাবেলা আমাদেরকে করতে হয়। ঘরের স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ থেকে শুরু করে মুরগি ডিম পারলো কি পারলো না সেটা পর্যন্ত আমাকে গিয়ে হস্তক্ষেপ করতে হয়। সেখানে 1000টা কাজের মধ্যে একটা কাজে আমার আইন প্রয়োগ করতে গিয়ে আইনের বাড়াবাড়ি হয়ে যেতে পারে। আমি বলতে চাই যে এই ছিদ্র পুলিশের কোথাও কোনো দেশে বন্ধ করতে পারে নাই। গত বছর শুধুমাত্র আমেরিকাতেই 1150 মানুষকে পুলিশ গুলি করে মেরেছে। এটা হলো সভ্য দেশ না। আবার যদি বলেন যে আমেরিকা সভ্য দেশ না, আমরা এটা বিরতি এটা তো বলা ঠিক হবে। কথা বলার আগে বিরতি নিয়ে আসি। আমরা আসলে মৌলি আজাদকেও আসলে পুরোপুরি শুনলাম না যে ডক্টর হুমায়ুন আজাদের মামলাটার এবং বিচার কাজ আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে মৌলি আজাদ। আমি একটু প্রফেসর হুমায়ুন আজাদের মামলা এবং বিচার কাজের তদন্ত অগ্রগতি নিয়ে একটু জানতে চাইছিলাম আপনার কাছে। হ্যাঁ, আমি জানি এটা আপনি কোশ্চেন করবেন আমাকে, কারণ সামনেই 27শে ফেব্রুয়ারি আসছে এবং 27শে ফেব্রুয়ারি আব্বার উপর আক্রান্ত হওয়ার দিন, এবং সেই 27শে ফেব্রুয়ারি 12ই আগস্ট তিনি মারা যান। এই কয়েকটা সময় আমাকে সবাই একই কোশ্চেন করে, সব সাংবাদিকেরা, যে স্যারের মামলার কি খবর। বাবার আক্রান্ত হওয়ার দিন এবং সেই 27শে ফেব্রুয়ারি 12ই আগস্ট তিনি মারা যান। এই কয়েকটা সময় আমাকে সবাই একই কোশ্চেন করে, সব সাংবাদিকেরা, যে স্যারের মামলার কি খবর। আমার বাবা মারা গেছে সে 2004 সালে, একটা মামলা হয়েছে এবং সেই মামলা চলছে, আমিও সেখানে সাক্ষ্য দিয়েছি, 2বার শুনেছি, চার্জশিট হয়েছে, কিন্তু লাস্টে মামলার কি অবস্থা, কেন মামলার বিচারটা শেষ হচ্ছে না আমরা কেউ জানি না পরিবারের। যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি অত্যন্ত সাহসী এবং তার সাহসিকতার জন্য এত বছর পর যুদ্ধাপরাধের বিচারের মতো বিচার হচ্ছে, কিন্তু আমার বাবার সেই মামলায় কিছুদিন আগে 2004 সালের, কিন্তু তারপরে 2004 সালের মামলা 2016 সাল এখন, কিন্তু আমরা কোনো জানি না এটার বিচার কি এবং কবে হবে। এখন পুলিশের বড় কর্মকর্তা যেহেতু আমাদের এখানে উপস্থিত আছে, আমি তার কাছে জানতে চাই আদৌ কি এটার বিচার পাবো। একটা বিষয় আমার ভীষণ ক্ষোভ যে হুমায়ুন আজাদ তো জাতা মানুষ ছিলেন না, তিনি একজন লেখক ছিলেন এবং তিনি একজন অধ্যাপক ছিলেন। তার মামলার বিচারটা যদি পুলিশ করে দিতে পারতো বা আইন প্রশাসন বা মানে জুডিশিয়ারি করে দিতে পারতো, তাহলে তো তাদেরই বেশি ক্রেডিট হতো, তাই না? কিন্তু কেন হচ্ছে না? এটা আমার মেয়ে হিসাবে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ওনার কাছে আজকে এটা জানার ইচ্ছা। অধ্যাপক হুমায়ুন আজাদ অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমরা পুলিশের পক্ষ থেকে একটা তদন্ত করে শেষ করে দিয়েছি, আমরা চার্জশিট দিয়ে দিয়েছি, এখন এটা বিচারাধীন অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে বিচারাধীন বিষয়ে আমি আর কি কথা বলতে পারি? আমি তো মানে বিষয়টি বিচারাধীন আছে এবং মানে যেহেতু এটি সাবজুডিস, আপনার পক্ষে সেখানে আপনার পক্ষে সেখানে কোনো কথা বলা। সাবজুডিস মানে কি? আমরা মানে বিচার কোন পর্যন্ত হয়েছে সেটা তো আমরা জানতে পারি, কারণ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা পুলিশ চার্জশিট দিয়ে দেওয়ার পরে তো সেটা পুলিশের দায়িত্ব, পুলিশের কাছে কিছু পুলিশের দায়িত্ব, পুলিশের মাননীয় বিচারকরা যারা আছেন তারা হয়তো এটা নিয়ে কিছু বলতে পারবেন। তো যেটা নিয়ে কথা হচ্ছিল, জি, তো সেইগুলো তো আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমি যেভাবে প্রশ্নবিদ্ধ হই, যেভাবে পারসেপশনটা আছে, আমি একটু প্রশ্নটা করে দিলে যে দেশি বিদেশি অর্থায়নে আমাদের পুলিশের সংস্কারের কাজ কয়েক বছর ধরে চলছে, কিছুটা আপনার নেতৃত্ব চলছে, আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কিন্তু আমরা কোনো সুফল পাচ্ছি কিনা, পুলিশের ইতিবাচক বদল কতটা হয়েছে সেটা যদি বলেন। একটা সংস্কার পুলিশে এটা অনেক বড় বিষয়। এটা বিভিন্ন সামাজিক ভেরিয়েবলস গুলো এখানে আছে, এক পক্ষ রাজি হলে তো আরেক পক্ষ রাজি হয় না, নানান রকমের স্টেক হোল্ডার এখানে আছে, এটা একটা জটিল বিষয়। ব্রিটিশরা পুলিশিং এ দুই ধরনের পুলিশিং তৈরি করে দিয়েছিল। তাদের নিজেদের দেশে এক ধরনের পুলিশিং যাদেরকে নিয়ে আমরা সারা পৃথিবীর পুলিশরা পায়োনিয়ার বলে মনে করে, তাদেরকে ববি বলে, তাদেরকে আমরা পূজনীয় বলি, ব্রিটিশ পুলিশ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। আবার তারাই একই ব্যক্তি কলোনির জন্য আরেক ধরনের পুলিশিং তৈরি করে নিয়েছিল। কি আমেরিকা, কি অস্ট্রেলিয়া, কি নাইজেরিয়া, কি কেনিয়া, ইন্ডিয়া, সব জায়গায় তারা একটা কলোনিয়াল পুলিশকে ট্রান্সফার করে দিয়েছিল। সেই কলোনিয়াল পুলিশের বহু দেশে, সাউথ আফ্রিকা বলেন, কেনিয়া বলেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা,
একই ধরনের পুলিশিং ব্রিটিশের কাছ থেকে নিয়ে গিয়েছিল, ব্রিটিশের তাদের কলোনি ছিল, জি। ব্রিটিশের কলোনি ছিল, জি। তারা কিন্তু ইতিমধ্যে রিফর্ম করে এগুলোর খোল নলছে আমরা পারছি না কেন? এখন আমরা পারছি না, আমাদের বোধ হয় সেই সময়টি এখনো আসেনি। আমরা নিজেরা চেষ্টা করছি, আমরা নিজেরা পুলিশ হিসাবে আমরা পরিবর্তিত হতে চাই। যেভাবে প্রশ্নবিদ্ধ হতে হয়, আমাদেরকে জনসমক্ষে হে প্রতিপন্ন হতে হয়, যেভাবে বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়, এই ধরনের পুলিশিং এর মধ্যে আমরা একেবারে থাকতে চাই না। আমরা বেরিয়ে আসতে চাই এই চোরাগলির থেকে, এবং ভবিষ্যতে এটি মর্যাদা সম্পন্ন, বুক ফুলিয়ে চলার মতো পুলিশ হিসেবে ভালোভাবে সমাজে পরিচয় দেওয়ার মতো অন্য দেশের পুলিশরা যেভাবে দিয়ে থাকে, আমরাও যেন সেভাবে দিয়ে থাকতে পারি, এই ধরনের একটা পুলিশিং এর ব্যবস্থা তো অবশ্যই আমরা চাই। আমরা যে চাই না তা তো নয়, আমরা প্রতিনিয়ত এটা চেয়ে যাচ্ছি। এক্ষেত্রে গণমাধ্যম কি করতে পারবেন? আপনি গণমাধ্যমের ভূমিকা বা গণমাধ্যম যেটা করতে পারে, গণমাধ্যম আমাদেরকে যেভাবে পারে সমালোচনা করে, ফলে পারসেপশনটা এভাবে তৈরি হয়। মানে গণমাধ্যম এখন যদি গণমাধ্যম আমাদেরকে দয়া করে যদি বলে থাকে যে এই অবস্থা থেকে পুলিশকে উঠিয়ে নিয়ে আসা দরকার, মানুষ যেটা চাচ্ছে, দেশের ডেভেলপমেন্ট হচ্ছে, ডায়াসপোরা সারা পৃথিবীতে শুদ্ধ ছড়িয়ে পড়েছে, মানুষ বিভিন্ন দেশের থেকে আসে, এখন এসে পুলিশের কাছ থেকে আমি একটা কথা বলতে চাই। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সেখানে উপস্থিত ছিলেন একদমই, সেখানে উনি বলেছিলেন যে আপনারা সকল ধরনের ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আপনারা কাজ করবেন। 2 সপ্তাহ আগের কথা। তো এই কথার মধ্যে আমার পারসেপশন তৈরি হয়েছে আপনি সবসময় ভয় ভীতির মধ্যে থাকেন। না, এটা বলতে পারো না, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনারা তাদেরকে বলেছেন যে আপনারা ভয়ভীতির মধ্যে থাকেন, এবং উনি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে আওয়ামী লীগের কোনো লোক, আমার কোনো মন্ত্রী, আমার কোনো এমপি, আপনারা কাউরে কোনো কিছু বলা দরকার, আপনারা মধ্যে থাকেন। এবং আপনারা পরে প্রতিক্রিয়া জানিয়েছেন যে আপনারা খুব আশ্বস্ত হয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা এখন তৃতীয় বিশ্বে বোধহয় নাই, সাবকন্টিনেন্টে পলিটিক্স এবং পুলিশিং অনেক সময় মার্জ করে যায়। অনেক সময় এটা একটা গ্রে এরিয়া থাকে, এটাকে ডিমার্কেশন লাইন করা অনেক সময় কঠিন। এখন কি অবস্থা বাংলাদেশে? এখন আমরা কি অবস্থা, মানে পলিসিং এবং পলিটিক্যাল মার্চ করে গেছে। এটা তো বহু ব্রিটিশরা যেটা এখন কি অবস্থা? শুনেন, আমি বলি এটা একটা ধারাবাহিকতা। হঠাৎ করে বললে তো এখন বললে তো হবে না, এটা ধারাবাহিকতা। ব্রিটিশরা এটা পলিটিক্যাল পুলিশ তৈরি করে দিয়ে গেছে তাদের কলোনিকে শাসন করার জন্য, তাদের কলোনি। আমরা কি ওখানে ওই জায়গাটাতেই আছি কিনা? ওই কথাটাই বলতে চাচ্ছি। শুনুন, ব্রিটিশ দ্বারা তৈরি করা সমস্ত আইন কানুন এখনো বিদ্যমান, তাদের ট্রেনিং করার সমস্ত কলা কৌশলগুলো এখনো বিদ্যমান। তারা যেভাবে আমাদেরকে ভাষাটা শিখিয়ে দিয়ে গেছে, ওই ভাষায় আমরা কথা বলি, শুধু পুলিশ বলে নয়, শুধু পুলিশ বলে সবগুলি ক্ষেত্রে। এইগুলাকে যদি আপনি আমার স্বাধীন দেশের মতো করে, বাংলাদেশের পুলিশ তো আমরা এখনো তৈরি করিনি, আমরা স্বাধীন দেশের পুলিশ তৈরি করিনি। আমার মনে হয় যে এই জায়গা থেকে জনাব হাফিজুর রহমান কাঞ্চন, আমি আপনাকে 30 সেকেন্ড শুনতে চাই যে আপনি কি মনে করেন যে পুলিশ রিফর্ম করার ক্ষেত্রে পুলিশের ঐকান্তিক চেষ্টাটা কতটা গভীর বলে আপনি মনে করেন? ধরেন যে পুলিশ, আমি বলেছি যে এখানে পুলিশের ভিতরে অনেক ভালো দক্ষ সৎ কর্মকর্তা আছেন, কিন্তু তারা কিন্তু এই সিস্টেমের ভিতরে কাজ করতে পারেন না। এবং এই পুলিশকে আপনি প্রফেশনাল পুলিশ করবেন কিনা, প্রো পিপল করবেন কিনা, সেটা কিন্তু পলিটিক্যাল ডিসিশন। এবং এইখানে শুধুমাত্র পুলিশকে দোষ দিলে হবে না। এইখানে যতগুলো সরকার ছিল সব সরকার পুলিশকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এবং সাবেক আইজিপি শাহজাহান সাহেব একটা কথা বলেছিলেন, আপনি যখন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন তখন কিন্তু পুলিশ সে আরো 8-9টা সুযোগ নেবে। সুতরাং এই পুলিশের কাছ থেকে আপনি ওই ততটুকুই পাবেন। সুতরাং এটা শুধুমাত্র পুলিশকে দোষ দিয়ে হবে না। এই পুলিশকে রাজনৈতিক ব্যবহার সম্পর্কে 2টা লাইন বলবেন কি আপনি মৌলী আজাদ? আমি আবার জনাব মোখলেছুর রহমানের কাছে 20 সেকেন্ডের জন্য আসতে চাই যে আপনি কি মনে করেন যে পুলিশ খুব রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে? আপনার কি মনে হয়? আসলে এটা আপনি এই সরকারের প্রতি একটু দুর্বল মনে হচ্ছে আপনাকে। সরকার এগেছে যায় কোনো কিছু বলার না, এটা শুধু এই সরকার না। আপনি দেখেন পুলিশের রাজনৈতিক ব্যবহারটা কোথায় গিয়েছে। আপনার বর্তমান মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তারপর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কিভাবে পুলিশ কর্তৃক আমরা কিন্তু পত্রিকার ইয়েতে দেখেছি। আবার এই যে আপনার জয়নাল আবেদিন ফারুক, এই যে আপনার বিএনপির সাবেক, এই যে আগের পার্লামেন্টের যিনি চিফ হুইপ ছিলেন, তারপর এইভাবে কিভাবে নির্যাতিত হয়েছে আমরা কিন্তু দেখেছি। আমাদের হাতে সময় নেই, আমরা যদি শেষ করি যে মানে যেভাবে পুলিশকে অতীতে ব্যবহার করা হচ্ছে সেভাবে এইভাবে ব্যবহার করারই পরিকল্পনা সরকারের কিনা আমরা না, এটা হচ্ছে পরিকল্পিতভাবে কেউ ব্যবহার করে বলে মনে হয় না। কিন্তু এটার যে তৈরি করা, এটা যে ছাঁচে মানে এটাকে তৈরি করা হয়েছে, ব্রিটিশ পুলিশের যে ধারাবাহিকতা, আমরা কলোনিয়াল পুলিশের যে ধারাবাহিকতা আমরা পেয়ে আসছি, সেই ধারাবাহিকতাটাই চলছে। আমরা বলতে চাই যে কলোনিয়াল পুলিশ সিস্টেম থেকে আমরা একটু বেরোতে চাই। আমরা স্বাধীন দেশের একটা পুলিশ, সেটা বেরোতে পারবেন কিনা? কেন পারবো না? আমরা তো চেষ্টা করছি, অনেকখানি আমরা বেরিয়ে এসেছি। কোথায় আটকাচ্ছে?
মানে আমাদের দরজা- একটা- আমাদের চৌকাঠে মামা আমাদের দিচ্ছে আমাদের আপনার। আমাদের একটা আমাদের স্বাধীন দেশের উপযোগী বাংলাদেশের একটা পুলিশ তৈরি করার জন্য বাংলাদেশী একটা না, না, আইন দিয়ে- চেষ্টাটা আপনি অনেকদিন আইন ধরে দিয়ে- করছেন, বেরিয়ে আসতে পারছেন না কেন আপনি? বেরিয়ে আসতে এখানে সামাজিক অনেকগুলো ভেরিয়েবলস আছে, অনেকগুলো বাধা এখানে আছে। আমরা চেষ্টা করছি, এটা একদিনে যে রাতারাতি হয়ে যাবে সেটা আমি মনে করি না, আমরা কিন্তু আশা করছি যে আমরা আওয়াজটা তুলছি। আমরা আশা করছি যেন মুক্তাসুর রহমানের নেতৃত্বে এটি খুব হবে, এই আশা আমরা করতেই পারি। যেন মাহফুজুর রহমান কার্জন, মৌলিয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।